শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। দেখুন, বিদ্বান মানুষ কিন্তু সব জায়গায় সমাদৃত হয়, তাই কথায় বলে বিদ্বান পূজ্যতে সর্বত্র। বিদ্বান মানুষ যেখানেই থাকেন না কেন, দেশে বিদেশে তিনি কিন্তু সম্মান পেয়ে থাকেন। আর স্বামীজির কথায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনার মধ্যে যে পরিপূর্ণতা রয়েছে তার বিকাশকেই বলা হয় শিক্ষা, এবং তার বিকাশ কিভাবে করবেন, কিভাবে হওয়া উচিত, সেই জায়গাটাই দেখিয়ে দেন জ্যোতিষগুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। শুধুমাত্র গ্রহগত অবস্থান দিয়েই নয়, আপনার মানসিক অবস্থান থেকেও কিভাবে আপনি বিদ্বান হয়ে উঠতে পারেন, সেই জায়গাটাই আজকের অনুষ্ঠানে দেখিয়ে দেবেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে প্রথমে তাকে স্বাগত, প্রণাম জানাবো। নমস্কার। 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 জয় শ্রী ঠাকুর। একদম। এবং এই যে আমাদের ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে আমরা আজকে ভীষণভাবে ব্যতিব্যস্ত, কারণ বাবা মারা অনেক চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে তারা সেভাবে মন দিয়ে পড়াশোনা করছে না। তো সেই জন্যই জিজ্ঞাসা করব, এই যে সন্তানদের পড়াশোনা শুরু ঠিক কোন লগ্নে হওয়া সবচেয়ে ভালো? নিশ্চয় নিশ্চয় আমি বলবো, সন্তানের পড়াশোনার শুরু কোন লগ্নে হওয়া সবচেয়ে শুভ। এটা খুব দারুণ কোশ্চেন। ফার্স্টেই বলবো, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির অনুকূল থাকলে ও মিথুন, কন্যা বা ধনু লগ্নে পড়াশোনার সূচনা সর্বোত্তকৃষ্ট। মানে বিশেষত শিশুর চন্দ্রের রাশি মানে চাঁদের রাশি যদি বুধের বন্ধু হয়, যেমন কুম্ভ, তুলা, তাহলে প্রথম অক্ষর শেখানো বা বই হাতে তুলে দেওয়া যেন বুধবার বা বৃহস্পতিবার হয়। এতে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মায় এবং সহজে শিক্ষা ধরা দেয়। জীবনে আমরা চাই যে আমাদের বাচ্চারা যেন ভালো পড়াশুনো করে এবং তারা যেন ভালো কিছু শেখে এবং ভালো কিছু জানে, এবং সেই ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে আমাদের বাচ্চারা যেন দ্য বেস্ট হয়। তো সেই দিক থেকে আমরা ভাবি যে একটা ভালো ভালো জায়গায় আমরা ভর্তি করব, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। কিন্তু আমরা ভুলে যাই যে ওই ইংলিশ মিডিয়াম স্কুল বা বেঙ্গলি মিডিয়াম স্কুল তো এটা বড় কথা নয়, মিডিয়াম কোনো কথা নয়। যদি স্কিল বা যদি তোমার যদি সেই পাওয়ার যদি থাকে, তাহলে তুমি যে কোনো স্কুলে পড়তে পারো, কিন্তু দ্য বেস্ট ফার্স্ট বয় তুমি হবে, এবং তার জন্য সঠিক গ্রহ লগ্নটা কিন্তু জানা দরকার, এবং কোন গ্রহ ফেভার থাকতে হবে, কোন লগ্নে তুমি ভালো কাজ করতে পারবে, পড়াশুনো করতে পারবে, সেগুলি একজন জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি সবাইকে বলবো, যারা বাবা মা আছেন, যে পড়াশুনো বা স্কুলে ভর্তির আগে একবার একটু জ্যোতিষ কনসাল্ট করে নেওয়া অত্যন্ত জরুরি। বেশ, সেটা অবশ্যই আপনাদের করতে হবে, কারণ দেখুন, আপনারা শত চেষ্টা করছেন, সারা দিনভর পরিশ্রম করছেন আপনার সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু সে আপনার মতন মনের মতন হচ্ছে না। অবশ্যই একটা কারণ আজকে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফোন, তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি না। কিন্তু এবার জানবো, এই যে অনেককে দেখা যায় যে পড়াশোনা করছে হয়তো, কিন্তু তারা ঠিক মতো পড়াশোনা মনে রাখতে পারছে না, সেটা কি কারণে হয়? এটা একটু ঠিক বলেছো। শিশুরা পড়া মনে রাখতে পারে না, এটার পেছনে তো জ্যোতিষ কারণ আছে। জন্মছকে যদি চন্দ্রগ্রহ দুর্বল বা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, কিংবা রাহু কেতু দ্বারা আচ্ছন্ন হয়, তখন মনের স্থিতি থাকে না। বুধ গ্রহের দুর্বল হলে বুদ্ধি তীক্ষ্ণ হয় না। এসব ক্ষেত্রে শনি ও রাহুর মস্তিষ্কে ধোঁয়াশা সৃষ্টি করে, ফলত পড়া মুখস্থ থাকলেও মুখ থেকে ঠিকমতো বের হয় না। একে বলে অন্তর্বুদ্ধি ব্লক, অন্তর্বুদ্ধি ব্লক এটার নাম আর কি। তো সেই জায়গা থেকে আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, যে শিশুর পড়াশুনোর জায়গাটা ঠিক করতে গেলে একজন জ্যোতিষীর পরামর্শ কিন্তু আপনাদের অবশ্যই দরকার, এবং জ্যোতিষ পারে একটা শিশুকে একটা পড়াশুনোর মধ্যে সেই মনোসংযোগটা বাড়ানোর জন্য, যা করার সেগুলি করানোর জন্য। একদম। তাহলে এই যে অন্তর্বুদ্ধি ব্লক, মানে এইরকম ব্লকেজ যাদের রয়েছে, তো সেক্ষেত্রে বলবো কি করলে তাদের পড়াটা মনে থাকবে? একদম, খুব ভালো ভালো পড়াশোনায় মন বসবে। একদম। কি করলে
শিশুর পড়ায় মনে থাকবে এবং মন বসবে, এটা খুব গুড কোশ্চেন। এই সমস্যার মূল উপশম হলো জ্যোতিষ ও তন্ত্রের সম্মিলনে সম্ভব। প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্ব মুখে বসে ওম হিং শ্রিং সর্ব কার্য সিদ্ধি একটা যন্ত্র আমরা বানাই। সেই যন্ত্রটাকে আমরা দেখি, এটা আমি আলোচনা করব। কে আছে আমাদের সাথে? কে হ্যাঁ, আছো আমাদের নমস্কার। সাথে? নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার গুরুজি, আমি আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাইছি। আমার ছেলে দিল্লি ইউনিভার্সিটি কলেজে যেতে অ্যাডমিশন নিচ্ছেন, তো ওখানে ভর্তি করলে কি আমার ছেলে মানে প্রিপারেশনটা কেমন হবে বা ফিউচারটা কেমন হবে সেই সম্বন্ধে আমি একটু। তোমার ছেলের বয়স কত? তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা আচ্ছা, 10 বছর। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো, ছেলের নাম করে। 73, আর ছেলের নাম হচ্ছে সৌভিক দাস। 73, 73 মানে 10, বছরও 10 সংখ্যা এবং সৌভিক দাস মানে সর্ব জায়গা থেকে 10-এর মানে ফার্স্ট 1-এর একটা ভাইব্রেশন পাচ্ছি আমি এখানে। রবির জায়গা থেকে একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। আচ্ছা, দুটো কথা বলবো। একটা হলো যে ছেলে তোমার প্রচন্ড ভালো, খারাপ নয়, কিন্তু অত্যন্ত জেদি এবং রাগ তেজ যেন একদম 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 স্যার দিন দিন বেড়ে যাচ্ছে, এবং ও কারো কথা গ্রাহ্য করে না, শুধু মানে মাকে একটু ভয় পায়, কিন্তু মা সেইভাবে সময়টা দিতে পারে না। মা কি কোনো জব করে কি? হ্যাঁ 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 হ্যাঁ, মা একটু জব করে। হ্যাঁ ইয়েস জব করে, কারণ ভাইব্রেশনে পাচ্ছি আমি। আচ্ছা, তোমার ছেলে এই জেদ এবং রাগের এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তার জন্য তুমি একবার কনসাল্ট করে নাও, একবার তোমার ছেলেকে নিয়ে আসতে পারো, না হলে আমাদের অনলাইন কনসালটেন্সির একটা তো অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি একটা কাজ করো, তোমার ছেলেকে প্রতিদিন সাদা চন্দন আর লাল চন্দন মিশিয়ে কপালে একটা ফোঁটা দিয়ে মানে স্নান করার পরে তুমি এটা করো, দারুণ একটা ফল পাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনাকে এই নাম্বার কন্টাক্ট করলে পাওয়া যাবে তো? এই দেখো যে নিচে যে নম্বরটা আছে যাচ্ছে, সেখানে তোমার যে চেম্বারটা তোমার কাছে হয়, বা তুমি ফোন করো, দেখবে ওখানে যারা আছেন আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক ওকে ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, আপনারা বুকিং বলে পাশাপাশি যে নাম্বারগুলো রয়েছে ওগুলো ফলো করুন, নোট ডাউন করে রাখুন। ওখানে একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আপনার কাছাকাছি চেম্বারে আপনি পৌঁছে যান। আর দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইন কনসালটেন্সি, অর্থাৎ আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে আপনারা যখন চেম্বারে আসবেন যতটা সময় দেওয়া হবে ঠিক ততটাই সময় কিন্তু অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রেও আপনি পাচ্ছেন, অতএব একেবারেই চিন্তা করবেন না। তো আজকের আপনাদের যে ফোনগুলো নিচ্ছি, পাশাপাশি কিন্তু আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আজকের প্রশ্নের উত্তর পর্ব, এবং এই প্রশ্নগুলো মূলত আপনাদেরই প্রশ্ন, আমি আজকে অনুষ্ঠানে আপনাদের প্রতিনিধি হয়ে রাখছি। তো এবার জানবো যে অনেকে আছে পড়াশোনার সময় কিছুতেই তাদের মানে কনসেন্ট্রেশন থাকে না, এটা তো হলো মানে কান্নাকাটি করে যারা বাচ্চা। এই উত্তরটা আমাকে দেওয়া হয়নি, এটা আমি আবার দেব। সত্যি কথা বলতে মানে কবজের কথা যেটা বলছিলেন, তো আগের প্রশ্নে যেটা বলবো, প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্ব মুখে ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয় মততি ধরন্তার সর্ব পাপং পানাতস্পৃতি বকরম ওং ভগবতে শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করতে হবে। এছাড়া তুলসী পাতা ও গোমূত্র শিশুর হাতে ধুয়ে বুধ ও চন্দ্র মন্ত্র জপ করার পর বই হাতে ধরিয়ে দিলে এক ধরনের কৌশলগত মস্তিষ্ক জাগরণ ঘটে। সত্যি কথা বলতে কি হয়, আমাদের বাচ্চারা কিন্তু নানান দিকে মানে আমাদের বাচ্চাদের এই সময়টা, এই বয়সটা না খুব মানে ভাইটাল বয়স। এই সময় কি হয়, সমস্ত গ্রহ বলো, সমস্ত মন, সব কিছু যেন একটা মানে
তরুণ মানে তাজা থাকে, এবং সেই তাজাটা কে আমরা ঠিক রাখতে পারি না। কারণ কি হয়, বাচ্চারা সবসময় একটা খেলার ছলে থাকে বা কোনো না কোনো কিছু কাজের ইসে থাকে, তাও তখন ওদের কনসেন্ট্রেশন বসাটা কিন্তু খুব কম, মানে ওরা বিভিন্ন দিকে কখন খেলতে যাব, কখন আমরা চঞ্চল থাকে, চঞ্চল ছোট বাচ্চারা হচ্ছে চঞ্চল থাকে তারা, হ্যাঁ। সেই জায়গা থেকে আমরা যদি চন্দ্রটাকে একটু গাইড করি, প্রোটেক্ট করি, এবং যদি আমরা নিয়মিত যদি সেই এই ঠিক এইরকম এরকম কপালের মাঝে আর কি ঠিক এই মাঝ বরাবর যদি একটা সাদা চন্দনের ফোঁটা আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু চন্দ্র কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়, খানিকটা হলেও কিন্তু ফল পায়। তারপরে তো আছি আমরা কি কি ওর ছক দেখতে হয়, জন্ম সময় তো দেখা গেলো ছক নেই, কুষ্টি বানায়নি, আমি বানিয়ে দিই কুষ্টি। আমি কিছু না, যেটা ওই ডিসচার্জ সার্টিফিকেট থাকে না, যখন যে যদি নার্সিংহোমে হয় বা যদি কেউ মানে কোথাও যে সন্তানকে তো মানে কোথাও না কোথাও মানে মা ভর্তি হলো, তারপরে প্রসব করলো, এবং সেখান থেকে ডক্টররা একটা টাইম দেয়, হ্যাঁ, যে এই টাইমে হলো এই দিনে, তো সেটাকে বলি আমরা ডিসচার্জ সার্টিফিকেট। হ্যাঁ, যখন ডিসচার্জ করে আর কি সেই মানে মাকে বা ওই সন্তানকে যখন ছেড়ে দেয়, তো তখন একটা সার্টিফিকেট দেয়। ওই সার্টিফিকেটটা আনলেই আমরা নামকরণ থেকে শুরু করে আমরা ওর জন্ম সময়, তারিখ এবং নাম সমস্ত কিছু আমরা বিচার করে দিই। এখন দেখো নাম নেই, ওই নামটাও আমরা কিন্তু করে দিই যে কোন সংখ্যাটা ভালো, এবং সেটা জীবনে সাকসেস পাওয়ার জন্য খুবই সহায়ক। 99% প্যারেন্টস, 99% বাবা মারা এখন অনেক অ্যাক্টিভ, ওরা বোঝে যে নামের ফেরে ভাগ্য বদলায়। এখন আর কেউ গোপাল নাম রাখে না, এখন আর কেউ মানে লক্ষ্মী নাম রাখে না, এখন আর কেউ বলিউডে তো এটা প্রচন্ড ট্রেন্ড আছে যে নামের যে স্পেলিংটা সাকসেসের জন্য ভীষণ কৃষ্ণ নাম রাখে না, মানে ঠাকুরের নাম মানে ঈশ্বরের নাম ওই ছেলে মেয়েদের এখন রাখে না, এখন নাম মিলিয়ে রাখে। আজকে আমরা ঈশ্বরের নাম দেখবে অনেকে ঈশ্বরের নাম রাখে, ঠাকুরের নাম রাখে, এবং তাদের কপালে দুঃখটা অনেকটা বেশি। কারণ কি? কারণ ওকে তোমরা ডাকছো, ওকে ডেকে তোমরা মানে যাচ্ছ ভালো হয়ে। ধরো একজনকে আমি ডাকছি, এ গোপাল খাবি আয়, গোপালকে আমি ডাকছি, আমি ডেকে আমার সমস্যার সমাধান করছি, কিন্তু গোপালের কি হচ্ছে, গোপাল তো সবার সমস্যার সমাধান নিজে নিয়ে নিচ্ছে, নেগেটিভ ভাইবগুলি কিন্তু ও কিন্তু কি করছে, অ্যাচিভ করছে। তো সেই জন্য সবসময়ের জন্য দেখাটা দরকার যে নামটা একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা নামটা রাখা দরকার, যে সংখ্যাতত্ত্বটা বোঝে। যেহেতু আমি সংখ্যাতত্ত্ব বুঝি, আমি সংখ্যাতত্ত্বটা জানি, এবং নামকরণটা কিভাবে হয়, কোম্পানির নাম থেকে শুরু করে সন্তানের নাম, বাড়ির নাম, যে কোনো নামকরণের জন্য কিন্তু জয়দেব শাস্ত্রীর কাছে কিন্তু আসে হাজারো লোক শুধু নামের জন্য। যে কোনো সমস্যার সমাধানের জন্য যেমন আমি আছি, কিন্তু কিছু কিছু সমস্যা এমন আছে যে সমস্যাগুলি তোমাদের নামটা ঠিক করলে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যায়, তার জন্য আমি আছি। কিন্তু তার আগে কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। সন্দীপ হালদার বলছিলাম। আচ্ছা, জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নিয়মিত প্রোগ্রাম দেখে আর কি। কতদিন প্রোগ্রামটা ফলো করছেন? সাধারণ অনুষ্ঠান তো আমি ফলো করি 8-10 বছর ধরে। ওরে বাবা, সেটা একটা বিশাল টাইম। আর ফোন করেছেন কখনো? দাদার বহুত বড় ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৌভাগ্য গরমে আজ পর্যন্ত দাদার 51 বাড়ি কালীবাড়ি আমি যেতে পারলাম না। একদিন আসো। ডিসেম্বর আর জানুয়ারি আমার বাইরে থেকে থাকতে হয় দাদা, মানে ওই টাইমটা যে আমি একটু ইয়ে করবো, মানে যেই সময়টা ফ্রি হয়। আচ্ছা, সময়টা আমার মানে জানুয়ারিতে চলে যেতে হয় না, তাহলে ডিসেম্বর চলে যেতে বাইরে 6-7 মাস পরে আবার আসতে হয়। আচ্ছা আচ্ছা। সময় সেখানে থেকে সময় বাইরে থাকি, ওই জন্য দাদা মানে কি বলবো, এতটা কষ্ট লাগে। টিভিতে যখন আপনার লাইভ চলে ইয়ে দেয় চলে, আমি সব বসে বসে দেখি। আচ্ছা 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 আচ্ছা। কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতে চাই। তোমার বয়সটা বলো। আমার বয়স হচ্ছে এখন 38। 38। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 38 মানে 8, 9, 10, 8, 9, 10, 11 মানে 2, 11, 2, 1, 1। আর এখানে কি বললে 57 নাকি কি বললে? 87। 87।
87 তার মানে 8 2 10 5 15 মানে 6 শুক্র। আরে মাই গড, তুমি তো লাক্সারি জীবন যাপন করছো তাই না? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত একদম মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে লাক্সারিস লাইফ একদম, মানে জীবনে মানে গাড়ির পরে গাড়ি, মানে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, সব কিছুর দিক থেকে ভালো আছো, অর্থ সম্পত্তি সব, কিন্তু মানসিক কোথাও একটা নেগেটিভ, মানসিক শান্তিটা পাচ্ছ না। মানসিক দিক একদম, মানে মুখের কথা আমি বলতে আবার আপনি বললেন, মানসিক শান্তিটা পাচ্ছ না। বৈবাহিক জীবনে সুখের নয়, মানে বিয়েটা না তোমার ঠিক একটা ভালো হয়নি, আমি যা ভাইব্রেশনে পাচ্ছি। ঠিক না ভুল বললাম? একদম ঠিক বলেছেন। কি করে বুঝলাম? 100% ঠিক। কি করে বুঝলাম? এটাই তো বুঝতে পারছি না আপনি কি করে বুঝছেন। মানে আপনি শুধু আপনার অনুষ্ঠান দেখে আজকে কথা বলে নিজেকে কি মনে কি আনন্দ হচ্ছে, কি হচ্ছে কি বলবো। আচ্ছা, মানে বিয়েটার দিক থেকে অনেকটা নেগেটিভ একটা ভাইব আমি দেখতে পাচ্ছি, এবং বিয়ে করেছো কিন্তু স্ত্রী তোমার কাছে থাকে না, সে অন্য জায়গায়। আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো সন্দেহ কাজ করে? মানে তোমাকে কি খুব সন্দেহ করে না কি, ব্যাপারটা কি? মানে অ্যাকচুয়ালি বললাম তো আমার বাইরে বাইরে বিদেশে যেতে হয়, তা বাড়ির লোক আশেপাশে আমাকে পরে থেকে বলে, তারপর থেকে আমার একটু সন্দেহ ইয়ে হয়েছে, মানে ম্যাক্সিমাম সময় বিজি পাই, আর শুধু বলে বাড়ির লোকের সাথে কথা বলছি, বাড়ির লোকের সাথে কথা বলছি, মানে বউ কারোর সাথে যখন আমি আবার বাইরে এখানে থাকি তখন কিন্তু কথা সেরকম বলে না। বুঝতে পেরেছি, মানে তুমি যখন কাছে থাকো কথা হয় না, কিন্তু দূরে গেলে সবাই ভাবে তোমার সাথে সারাদিন ফোন করে, কিন্তু অন্য জায়গায় চক্কর, তাই তো? চক্কর অন্য জায়গায়, মানে অবৈধ সম্পর্ক কোথাও একটা আমার নেগেটিভ একটা বুঝতে পারছি। যাই হোক, আমি এটাকে করছি না, মানে এত কিছু করেছি জীবনে, কিন্তু আছে মানসিক দিক থেকে ভেঙে পড়ছি নিজের সংসারের এই অবস্থা দেখে। বুঝতে পারছি আমি, একটা অবৈধ সম্পর্কের মধ্যে বউয়ের কে নিয়ে অশান্তি সমস্যা, এটা অনেকের ঘরে থাকে, কিন্তু আমি এটাকে ঠিক করে দিয়েছি, সমস্যার সমাধান করে দিয়েছি। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি আছি। তুমি আমাকে যখন ভালোবাসো, যখন আমার অনুষ্ঠান দেখো, ফলো করো। ভালোবাসি অনুষ্ঠান দেখি, আমি ছোটখাটো টুকটাক করি না, আমার আশা করি মানে চলার পথ প্রচন্ড সোজা হয়ে যায় আপনার টুকটাক। তুমি একটা কাজ করো, আমার ওই যে নম্বরগুলি দেওয়া আছে না ওখানে দেখবে যে নম্বরগুলি দেওয়া আছে, এবং যে নম্বরের পাশে নাম লেখা আছে ওই নামের ওখানে যোগাযোগ করো। তুমি বলো যে আমি স্যারের সাথে একটু দেখা করতে চাই, হ্যাঁ অনলাইন। আমি তোমাকে একটা স্পেশাল একটা টাইম দেবো, হ্যাঁ তুমি কন্ট্যাক্ট করো। তোমাকে একটা কথা বলি, আমি বিয়েটা কিন্তু তুমি করতে চাওনি, মানে এটা কিন্তু অনেক জোর করে করেছো, বা জোর করে বলে দেওয়া। ইয়েস, এই ব্যাপারটা আছে, ব্যবহারের সমস্যাটা আছে। যাই হোক, তুমি টেনশন করো না, টেনশন ফ্রি থাকো। আমি তোমার লাইফটাকে সুন্দর করে এই অপূর্ণ জায়গাটাকে পূর্ণ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক একদম, আপনি ভালো থাকবেন। দেখুন, এই যে আপনি বললেন না আপনি কি করে জানেন, তো এটাই তো ওনার বিচক্ষণতা, মানে অভিজ্ঞতা কথা বলে, এবং তার শাস্ত্রজ্ঞ জায়গাগুলোকে থেকে এত সুন্দরভাবে প্রেডিকশন আপনারা এই লাইভ অনুষ্ঠানে পেয়ে থাকেন। অতএব আমি প্রত্যেককে বলবো, যারা লাইভে ফোন করছেন এবং আপনাদের যদি অ্যাডভাইস করেন চেম্বারে আসার জন্য, আপনারা অবশ্যই আসবেন, কারণ চেম্বারে আসলে পরে আরো বিস্তৃত আলোচনা। দেখো, ফলো করো। আমি তোমাকে বলি, যে ছেলেটি অর্থ, মান সম্মান, প্রতিপত্তি, টাকা, গাড়ি বাড়ি, ক্যারিয়ারের দিক থেকে প্রচন্ড এস্টাবলিশড, মানে ফিনান্সিয়াল দিক থেকে সে একদম উচ্চ স্তরে পৌঁছে রয়েছে, কিন্তু তার দেখো মানসিক শান্তিটা, যে স্ত্রী তার কাছে সব চাইলেই পাবে, কিন্তু সে কিন্তু তার মানে বরকে পাচ্ছে না কাছে। এবং জানি না, আমি এটা বলতে নেই কেন, এই স্ত্রী, যে মেয়েটি সর্বস্ব পেয়েও সে অন্য জায়গায় সম্পর্ক করেছে, তার জন্য কিন্তু একটা অন্যরকম জিনিস। যাই হোক, কষ্ট পেও না, তুমি যদি আমার অনুষ্ঠান ফলো করো, আপনার অন্তর্চক্ষু দিয়ে আপনি এগুলো বুঝে যান, কি জানো তো, মানে আমার এটাই তো কাজ গো, কিছু গুপ্ত বিদ্যা আছে, বুঝতে পারি। যাই হোক, তোমার নেক্সট
কোশ্চেনটি বলো, আমি আছি ঠিক, ওর জন্য। আমরা আজকে ওই ছোটদের পড়াশোনা নিয়ে মূলত প্রশ্ন তো রয়েছি। তো এরকম দেখা যায় অনেক ছেলেমেয়েরা, ছোট ছেলেমেয়েরা বা তারা পড়াশোনায় যখন পড়াতে বসালো সারাদিন দিব্যি খেলছে টেলছে, যেই পড়াতে বসালো অমনি তারা কান্নাকাটি শুরু করলো, মানে প্রচন্ডভাবে বিরক্ত হয়ে পড়ে। বিরক্ত হয়ে পড়লো, হ্যাঁ। পড়তে চাইছে না। তো এটা কি জন্য হচ্ছে? এটা কি শুধুমাত্র মনোযোগের কারণে হচ্ছে না আরো অন্যান্য কারণ রয়েছে? আচ্ছা আচ্ছা, আমি বলবো, এটা নিশ্চয়ই বলবো। তো অকারণে কাঁদে, বিরক্ত হয়ে যায়, পড়তে চায় না, সেটি শুধু মনোযোগের সমস্যা নয়, একদম না। অনেক সময় এটি শিশু গ্রহ দৃষ্টি বা পূর্বজন্মের শনি রাহুর কীর্তি। আচ্ছা মানে আচ্ছা। তন্ত্র মতে শিশুর মস্তিষ্ক যদি কোনো পূর্বজন্মের অসমাপ্ত কর্ম ফ্রিকোয়েন্সিতে কাঁপে, তবে পড়ার সময় তার স্থিরতা থাকে না। এই অবস্থায় হালকা কালো তিল পায়ে ও কপালে দিয়ে মাতৃকেশরী মন্ত্র জপ করে পড়া শুরু করলে ফল ভালো হয়। এই মাতৃকেশরী যে মন্ত্রটি আছে, এটা দারুণ। এটা যদি না জানো, আমি এরপরে এটা নিয়ে একটা আলোচনা করব, দারুণ ফল হয়। তার আগে কে আছে আমাদের সাথে? একদম। এবং মানে এই যে অনুষ্ঠান দেখে এই মন্ত্রগুলো কারো নিতে, একটু আপনি সাথে থাকুন। একটু সাথে থাকো, একটু যদি সাথে থাকো। আপনাদের মন্ত্রগুলো জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা দেখুন, বুকিং নাম্বারে ফোন করুন, ফোন করে আপনারা সেখানে এনকোয়ারি করুন। এবং প্রত্যেকটি মন্ত্র যদি আপনারা মিস করে থাকেন, এখানে তো মানে বেশ কিছু মন্ত্রের কথা বলা হয়েছে, আপনারা এই প্রোগ্রামটি আরেকবার দেখতে পারেন ইউটিউবে বা ফেসবুক থেকে, বা চ্যানেলের প্রোগ্রামের চ্যানেল থ্রু দিয়ে যদি আপনারা দেখে থাকেন চ্যানেলে আবার দেখুন, এটা রিপিট প্রোগ্রাম আমাদের চলে, বা আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, তাই তো? তুমি বলো না, এমন এমন মন্ত্রগুলি আছে যে মন্ত্রগুলি কিন্তু অনেকে আলোচনা করতে চায় না, কেন সব মন্ত্র কিন্তু, যেমন ধরো সাবরতন্ত্র, আমি সাবরতন্ত্র নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, আবারও করব। আচ্ছা। তো এগুলো নিয়ে কিন্তু অনেকে আলোচনা করে না। মন্ত্র যদি তুমি সঠিকভাবে না করো, তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বলবো, যদি অনেকের যদি এর মধ্যে ধ্যান ধারণা না থাকে, তাহলে আমাদের দেখিয়ে নেবেন, আসবেন, আমরা গাইড করে দেবো। নিজে যদি জানা না থাকে, ভুলভাল মন্ত্র উচ্চারণ করলে ক্ষতি হতে পারে। যাই হোক, কে আছো বলো? বলুন, কে আছে? নমস্কার। গুরুজি, আমি হাওড়া থেকে লাবণী শিকদার বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার নমস্কার। রিসেন্ট বিকম কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ। আমার এখন কোন দিকে যাওয়া উচিত যদি একটু বলে দিতেন। মানে একটা চাকরির দিকটা তো খোলাই আছে সবার জন্য, আমার ইচ্ছা ব্যবসার দিকে যাওয়ার, তো আমার জন্য কোনটা একটু বেটার অপশন হয় যদি একটু জানিয়ে দিতেন। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো তো। 9। 9। ও মাই গড, ভালো জিনিসের একটা কথা বলেছো। আচ্ছা, তুমি একটা কথা বলবে তো? আমি তোমাকে একটা কথা বলি, তোমার কি গার্মেন্টস ভালো লাগে? জামা প্যান্ট কাপড়, মানে এই জিনিসগুলির যদি কোনো শপ বা দোকান, বা তুমি অনেক না না, এগুলো ভালো লাগে। ভালো। এগুলো খারাপ লাগে না, মানে ভয় লাগে না এইসব, মানে বিজনেসের জন্য বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, না না, এগুলোতে ভয় নেই। ভয় নেই, মানে ভালো লাগে, তাই তো? হ্যাঁ। তো তুমি বুটিক টাইপের কিছু করতে পারো, গার্মেন্টসের জামা প্যান্ট, বা মেয়েদের যে ধরো হয় না, পাজামা বা কুর্তি, হাতের কাজের উপর হাতে কলকা, রাইট, মানে বুটিক টাইপের। ধরো একটা তুমি একটা পাঞ্জাবি কিনলে, হ্যাঁ, সেই পাঞ্জাবিতে তুমি ধরো একটু নকশা করলে বা কাউকে দিয়ে করালে, সেটা তোমার শপে বিক্রি করলে, মানে এই ধরনের কাজগুলো, মানে তোমার ব্র্যান্ডে একটা বুটিক খুলতে পারো, বা গার্মেন্টসের, বা আর একটা কাজ করতে পারো, সেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা হলো কসমেটিক্স রিলেটেড কোনো কাজ বা জব বা দোকান। তুমি মানে সেন্টের করতে পারো, কসমেটিক্সের করতে পারো, যেমন মেয়েদের যা দরকার হয় আর কি, এই রিলেটেড কাজগুলি তোমার জন্য সুবিধা হবে। ভুল করেও তুমি কিন্তু যাবে না কোথায় বলো তো, লোহা রিলেটেড কোনো বিজনেসে যাবে না, ধাতু রিলেটেড কোনো বিজনেসে যাবে না, লোহা ধাতু রিলেটেড বিজনেসে, জল রিলেটেড বিজনেসে যাবে। ধন্যবাদ আপনাকে। তোমার কি ঠিক আছে। তোমার কোন আমার বিজনেস? আরেকটা কথা ছিল, আমি আপনার মানে চেম্বার আজ করে জানি না কোথায় কি আছে, তো আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আচ্ছা, তাহলে তুমি দেখবে যে আমার অনুষ্ঠানটি দেখছো যে জায়গায়, দেখবে সেখানে নিচ থেকে কিছু নম্বর যাচ্ছে, ওই নম্বরে তুমি কন্ট্যাক্ট করো, তুমি গাইড পাবে, এবং তোমাকে আমাদের যারা টিম আছে না, সেই টিম তোমাদের সাথে করে কল করে ঠিক তোমার কোথায় সুবিধা কি না হয় সমস্ত কিছু জেনে নেবে, ঠিক আছে? আমার টিমের সাথে তুমি কন্ট্যাক্ট করো, তোমাকে 100% ওরা যতটা সম্ভব
গাইড করে দেবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, জয় শ্রী ঠাকুর রাম। একদম একদম, আপনি ভালো থাকবেন। এবং অবশ্যই এই যে আপনার সাথে দেখা করা, আমার মনে হয় যে আপনার সাথে দেখা করলে সাক্ষাতে একটা পজিটিভিটি আমরা সবাই গেইন করি, এই কারণেই কিন্তু দেখো, এত মানুষ আপনার আমি সাথে তোমাকে একটা সাক্ষাৎ কথা করতে চান। বলি, একটা কথা বলি তোমাকে, দর্শক বন্ধু যারা দেখে আমার অনুষ্ঠান, আমি দেখো ওই হাব ভাব পারি না, ভঙ্গিমা পারি না, ভুলভাল কথা বলতে পারি না, যতটুকু দরকার ততটুকু গাল গপ্প আমার মধ্যে নেই। যা বলি নিট অ্যান্ড ক্লিন, মানে এটা তো এটা করতে হবে, তো এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমি ওই মানে কি বলতো, কেউ আছে যে ভিতরটা আলাদা বাইরেটা অন্য, কিন্তু না, আমি সবাইকে বলি, তোমরা যারা আমাকে টিভিতে দেখছো বা আমাকে যারা আমার চ্যানেলে দেখছো, সবাইকে বলবো একদম তুমি দেখবে যে সামনে যেটা দেখছো সেটাই সামনে এসো তাই দেখতে হবে, টিভির সামনে যা দেখছো এটাই, কিন্তু মানে অনেকে অন স্ক্রিন যেটা দেখছে আপনারা সাক্ষাতে একই দেখবেন। ওই কথা, মানে কোনো লুকোচুরি কিছু নেই যে গাল গল্প এই করে দেবো ওই করে দেবো, আমার কাছে আসলে রাজা করে দেবো, তা নয়। আমি তোমাকে রাজা বানাতে পারবো না, কিন্তু এমন কিছু বানিয়ে দেবো যেটা তুমি আছো তার থেকে ভালো থাকবে। এটুকু তোমায় বলে মানে দিচ্ছি। আমাদের যেমন বৃষ্টি পড়লে পরে বৃষ্টিটা তো আমরা থামাতে পারি না, কিন্তু একটা ছাতা থাকলে বৃষ্টিটা আমাদের গায়ে লাগবে না, মাথায় লাগবে। দেখো আজকে ধরো বৃষ্টি পড়ছে, ধরো আমার এখান থেকে সল্টলেক আমি যাব, আমি আছি কোথায়, নিউ টাউনে আছি এখন, তো আমি নিউ টাউন থেকে আমি সল্টলেক যাব, তো আমাকে সল্টলেকে যেতেই হবে এনি হাউ যেতে হবে। তো আমি যখন সল্টলেকে যাচ্ছি, আমার কি দরকার, গাড়ি দরকার, আমার কাছে গাড়ি নেই, ক্ষমতা নেই, কিন্তু আমাকে যেতে হবে, আমাকে পায়ে হেঁটে, তাই পায়ে হেঁটে গেলে তো আমি ভিজবো, তখন আমাকে রেইনকোটের সাহারা নিতে হবে, না হলে একটা ছাতা। আমি বৃষ্টির সাথে লড়াই করবো না, আমি গ্রহের বাধার সাথে করবো না লড়াই, গ্রহের সাথে করবো না, আমি ধরতে পারবো না হাত দিয়ে, এই গ্রহ তুই থাম, এই সূর্য তুই থাম না। যেমন গ্রহের ভাইব্রেশন তেমন তুমি পাবে, আমি তোমাকে ব্যালেন্স করবো, আমি একটা ছাতা দিয়ে দেবো, ঠিক, তোমার ক্ষমতা থাকলে আমি একটা রেনকোট দিয়ে দেবো, তোমার আরো ক্ষমতা থাকলে আমি একটা গাড়ি দিয়ে দেবো। এইভাবে আমি চেষ্টা করি তোমাদের সমস্যার সমাধান করার। আর আমি ভগবান নই, আমি সাধারণ মানুষ, আমি মাকে নিয়ে থাকি, ঈশ্বরকে নিয়ে থাকি এবং আপনাদের নিয়ে থাকি, চেষ্টা করি যতটা পারা যায়। তো তোমরা যারা মনে করছো যে অনেক সমস্যার মধ্যে আছো, সমস্যার সমাধান করতে চাইছো, কন্ট্যাক্ট মি, আমি আছি। যে কোনো সমস্যার সমাধানে জয়দেব শাস্ত্রী তৎপর, চেষ্টা করে সমস্যার সমাধান করে দেওয়ার। যারা বিদেশে আছো, যারা বাইরে আছো, অনেক বিদেশিরা আছেন যারা আমাকে ভালোবাসেন, দেখাতে চান, আসতে চান, কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারে, এবং অনলাইন কনসালটেন্সির সুযোগ আমাদের এখানে খুব ভালো, জুম আছে। তো সব থেকে বড় কথা হলো এখন সবার হাতে একটা স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, হোয়াটসঅ্যাপ তো আছে না, হোয়াটসঅ্যাপে তো আছে, সেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং থেকে শুরু করে অডিও কলিং থেকে শুরু করে সমস্ত কিছু, দেশ বিদেশের মানুষ কিন্তু এখন হাতের নাগালে কিন্তু পেয়ে যাচ্ছে আমাকে। তো সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই, যোগাযোগ করুন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর। একদম অবশ্যই। এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের নাম দিয়ে, বা যারা আপনারা ফোন করেন আপনারা যেমন ঠাকুরের নাম নেন, ঠিক একইভাবে ঠাকুরই আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করেন, আমরা বিশ্বাস করি, এবং তার নাম নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমার নাম অষ্টকণা ঘোষ, আমি সুভাষগ্রাম থেকে এসেছি। এর আগে আমি কোনোদিন আসিনি, তবে এসে এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো আমার। আর একান্ন কালীবাড়ি মন্দির ইউটিউব চ্যানেল আছে, মোবাইলে সাবস্ক্রাইব নিয়েছি দেখেন? হ্যাঁ, প্রোগ্রাম দেখি, ওনার প্রোগ্রাম শুনতে ভীষণ ভালো লাগে আমার, ওই জন্যে উপকার পেয়েছি।